আমাকে বলা হয়েছে যে আমি মানে যে নোটিশে লেখা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়। আমার যদি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকে সেটা দায়ী হবে 2018 থেকে 2025-এর মধ্যে, যেহেতু এই সময়টা আমি সংগঠনে ছিলাম। এর আগে আমি সংগঠনে ছিলাম না। এর আগের একটা কাজ যেটা আমি না বুঝে অবুঝ অবস্থায় করেছি, সেটার জন্য সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ আসলে গ্রহণযোগ্য নয় এবং এটা নীতি নৈতিকতার পরিপন্থী। ইন্টারমিডিয়েট অবস্থায় রাজনীতি না বোঝার অবস্থায় অবশ্য অনেকেই থাকে যারা আমাদের মতো গ্রামে বড় হয়, যারা ঢাকায় থাকে তারা আসলে আপনি দেখেন জুলাই আন্দোলনে ইন্টারমিডিয়েট ছাত্রদের অবদান অনেক বেশি ছিল। তারা আবেগে তাদের যেই আবেগ, সে আবেগ কাজে লেগে তারা অনেক বেশি আসছে এবং ওই দেশের অনেক শিক্ষার্থী মারা গিয়েছে, শহীদ হয়েছে। তো আমরা এটা যেমন একটা চিত্র, আরেকটা চিত্র আমরা দেখি যে গ্রামের যারা ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলের স্টুডেন্ট বা এর নিচে, তারা আসলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে কোনো জ্ঞান রাখে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু ছাত্রদল বলেন বা কোনো ক্রিয়াশীল সংগঠনগুলো এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো কাজ করে না, কাজ নেই, সেহেতু শিবির সেই জায়গায় কাজ করে। তো সেই জায়গায় কাজ করে শিবির হচ্ছে যারা মেধাবী, যারা ভালো করে তাদেরকে টার্গেট করে। তো আমি হয়তো বা নিজের অজান্তে সেই টার্গেটেড হয়েছিলাম, যেটা আমি জানতাম না। এবং শিবিরের সাথে আমার সাংস্কৃতিক সেই মল্লিক একাডেমি ছাড়া শিবিরের সাথে আমার কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিল না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই যে দেখেন আমার সামনে এখানে আমি নিয়ে আসছি, পুরো এটা হচ্ছে যখন 28শে অক্টোবরের পরে ঢাকায়, আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা আছেন আপনারা জানেন ঢাকায় কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে। সেই সময়কার আমরা পালিয়ে পালিয়ে জাতীয় প্রোগ্রাম করতাম। এই সবগুলো হচ্ছে এটা হচ্ছে 17 জুলাই যখন শহীদ মিনারে 16 জুলাই। তারপরে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের তখনকার মানে প্রোগ্রাম। এটা হচ্ছে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে। এটা হচ্ছে 28শে অক্টোবর নয়াপল্টনে যখন পুলিশ অ্যাটাক করে তার সেই সময়। তারপরে এগুলো হচ্ছে সবগুলো 28শে অক্টোবর পরবর্তী প্রোগ্রাম 2023 সালে, 2021 সালে, 22 সালে সবগুলো। পুরো আন্দোলনে যত ধরনের প্রোগ্রাম ছিল সবগুলোতে আমি অ্যাক্টিভ ছিলাম। এবং ছাত্রদল নেতৃবৃন্দ ওনারাও জানেন, নাসিরউদ্দিন নাসির ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন প্রোগ্রাম করেছি একসাথে। রাকিবুল হাসান রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক থাকাকালীন ভাইয়ের সাথে দীর্ঘদিন প্রোগ্রাম করেছি। ওনারাও জানেন যে ছাত্রদলে আমার কতটুকু টেক ছিল, কতটুকু অবদান ছিল এবং ছাত্রদলের প্রতি কতটুকু ডেডিকেটেড এবং লয়াল ছিল, এটা ওনারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যারা অনেক নতুন নেতা, নতুন কর্মীরা, তারা ছাত্রদল থেকে হতাশ হয়ে গেছে এবং তারা হচ্ছে ছাত্রদলের প্রতি বিশ্বাস রাখতে পারছে যে এতদিন আপনি রাজনীতি করেন, যদি আপনার এই পদ্ধতি কী হয় তাহলে আমাদের কী হয়। এটা একটা ইস্যু আছে এবং হচ্ছে এটা আমি আশা করবো কেন্দ্র সংসদ সেই বই থেকে আমি তো কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে বা আমরা যখন ছাত্রদল করেছি তখন তো শেখ হাসিনার কখনো পতন হবে বা কখনো সুদিন আসবে সেই আশাটা আমাদের ছিল না, বা সেরকম কোনো সম্ভাবনা আমাদের চোখের সামনে ছিল না। তো সেই জায়গা থেকে আমরা কেবল এই দেশের মানুষ, এই দেশের গণতন্ত্র এবং দলের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমরা দল করেছি এবং সেই ভালোবাসা এখনো বিদ্যমান। কারোর জন্য, কারোর হত্যাকারীদের জন্য আমার সেই ভালোবাসায় কোনো লাগবে। বহিষ্কারের পরে আমি হাইকমান্ডের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, ওনারা সাড়া দেননি। হাইকমান্ডের কাছে প্রত্যাশা হলো ওনারা তদন্ত করুক, আমার বিরুদ্ধে আগেরটাই করুক যে আমি ছাত্রদল করার আগেই শিবিরের কোন কমিটিতে ছিলাম কিনা বা আমার এই ধরনের কোনো ডকুমেন্টস আছে কিনা, শিবিরের সাথে আমার সংশ্লিষ্টতা সেগুলো ওনারা খুঁজে বের করুন। যদি না থাকে, না পান, তদন্ত সাপেক্ষে আমাদের জন্য অব্যাহতি থেকে মুক্তি দেওয়া হয় এবং আমাদের সম্পদে বহাল রাখা। এই পুনর্বাসিত হচ্ছে কিনা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ওরকম মনে করি না যে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে। কিছু ক্ষেত্রে ছাত্রলীগের যারা 5ই আগস্টের আগে ছাত্রলীগ ছিল এবং পরবর্তীতে 5ই আগস্টের পরে ছাত্রদলে আসছে, তারা হয়তো বা আমি বিশ্বাস করি যে তারা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবার তো সেই ধরনের ক্যাপাসিটি ছিল না যে বাইরে থেকে মেসে থেকে একটা আন্দোলন করবে, পার্টি করবে। তো তাদের সেই ক্যাপাসিটি ছিল না এবং তারা 5ই আগস্টের পরে সুযোগ পেয়েছে এবং তারা ছাত্রদলে এসেছে। এটা প্রথমত আমি এখানে উল্লেখ করেছি যে এটা শিবিরের গান, আমি ওখানে গিয়ে জানতে পেরেছি। আর যেহেতু আমার তখন বাংলাদেশের রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে কোনো ধারণা ছিল না এবং আমি একজন শিল্পী হিসেবে নিজেকে এখানে উপস্থাপন করেছি, সেহেতু আমি ওই গানে অংশগ্রহণ করি।
এবং সেটাকে আমি তখন আমার মাথায় সেটা সেই বুঝ ছিল না যে এটা খারাপ বা ভালো হবে। আর ছাত্রদল নেতৃবৃন্দ স্থায়ীভাবে তাৎক্ষণিক বহিষ্কার করার অধিকার রাখেন কিনা এটা ওনারাই ভালো জানেন। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বা যেভাবে চলছে সব জায়গায়, যে প্রথমে সকল নোটিশ দিবে বা সাময়িক বহিষ্কার করবে, কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেটা জানতে চাবে। তারপর তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি রিপোর্ট দিবে। সেই আলোকে যদি বা আমার ব্যাখ্যা চাওয়া হবে, আমার ব্যাখ্যা অনুযায়ী যদি মনে হয় যে আমাকে স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত, তাহলে হচ্ছে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। কিন্তু হুট করে তড়িঘড়ি করে বহিষ্কার করে দেওয়া এটা কোনো সাংগঠনিক নীতি। যখন জানতে পারি তখন আমি ছাত্রদল করি না, কারণ ছাত্র এই গানটা 2017 সালে শুটিং হয়েছে, আর আমি ছাত্রদল করি 2018 সালে। 18 সালে শেষ দিকে। মানে যখন আপনি বুঝতে পারলেন যে এটা ছাত্র শিবিরের গান, আপনি ছাত্রদল যখন করেন, হ্যাঁ হ্যাঁ, তখন কি আপনি কোনো প্রতিবাদ করেছিলেন কিনা ছাত্র শিবির আমাকে এরকম না বুঝিয়ে গান গাইছে? না না, এটা নিয়ে আমি কোনো প্রতিবাদ করি নাই। এটা আমি আসলে ওভাবে গুরুত্ব দেই নাই। মাঝখানে আমি এটা বলেও গেছিলাম যে আমার এই ধরনের একটা অংশগ্রহণ আছে, সেটা আমার মনে ছিল।